ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পড়বো হচ্ছে প্রথম অধ্যায়টা। প্রথম অধ্যায়ের প্রথম চ্যাপ্টারটা। এখানে বলা হচ্ছে গিয়ে কি মূলদ এবং অমূলদ সংখ্যা। হ্যাঁ, প্রথমে আমাদেরকে জানতে হবে মূলদ এবং অমূলদ সংখ্যাটা কি। তো সেটা আমরা কিভাবে জানতে পারি? দেখো, তোমাদের এটা প্রথমে জানা জরুরি যে আমরা বাস্তব সংখ্যাকে বাস্তব প্রথমে তোমাদেরকে জানতে হবে বাস্তব সংখ্যাটা কি। বাস্তব সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে এই সংখ্যাগুলোকে তুমি সংখ্যা রেখায় বসাতে পারো। কোথায় বসাতে পারো? আমরা তো জানি এটা একটা সংখ্যা রেখা। এই সংখ্যা রেখার মধ্যে যে সংখ্যাগুলোকে বসানো যাবে সেগুলোই কি বাস্তব সংখ্যা। যেমন √2, 1, -1, 2, তারপর হচ্ছে 0। হ্যাঁ, এই সবগুলো সংখ্যা বাস্তব সংখ্যা। তাহলে কোনটা বাস্তব সংখ্যা না? রুটের রুটের ভিতরে যদি ঋণাত্মক সংখ্যা থাকে, হ্যাঁ, এটা একটা বাস্তব সংখ্যা না। হ্যাঁ, তাহলে এখন এই বাস্তব সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গিয়ে কি মূলদ, আর আরেকটা হচ্ছে গিয়ে কি অমূলদ। তাহলে বাস্তব সংখ্যা প্রথমে কয় প্রকার? প্রথমত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মূলদ, একটা হচ্ছে অমূলদ। মূলদ কোনগুলো? মূলদ হচ্ছে যে যেই সংখ্যাগুলোকে তুমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবা। যেই সংখ্যাগুলোকে তুমি কি আকারে প্রকাশ করতে পারবা? ভগ্নাংশ আকারে। আর অমূলদ কোনটা হবে তাহলে? অমূলদ হচ্ছে যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তাহলে অমূলদকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। আর মূলদ কোনটা? যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। ওকে, তাহলে এখন খেয়াল করো, তাহলে মূলদ কোনগুলো হবে? যেমন 2 একটা মূলদ সংখ্যা। কেন? কারণ তুমি এটাকে কি করতে পারতেছো? ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারতেছো। কিভাবে পারবা? ধরো 4/2 লিখলা, অথবা লেখা যাবে 8/4। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। অথবা তুমি লিখতে পারতেছো 1.25, তাহলে এটাও একটা কি মূলদ সংখ্যা। কারণ কি এটাকেও তুমি কি করতে পারতেছো? ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারতেছো। ওকে, এরপর তাহলে অমূলদ কোনটা? অমূলদ হচ্ছে যেমন √2, হ্যাঁ, √3, √5, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। কিন্তু √4 কিন্তু অমূলদ না। কারণ √4 হচ্ছে যে সমান কি হয় আমরা জানি, 2 হয়। √9 থাকলে কি হয়? সেটা কি হয়ে যায়? 3 হয়ে যায়। তাহলে এগুলো হচ্ছে কিন্তু আবার কি মূলদ সংখ্যা। কিন্তু √2, হ্যাঁ, মানে রুটের ভিতরে যদি সংখ্যাটা পূর্ণবর্গ না হয়, হ্যাঁ, সেটা হচ্ছে যে কি অমূলদ সংখ্যা। আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার। এখন দেখো, এখানে প্রথমে দেখো, প্রথমে দেখো তাহলে মূলদ আর অমূলদ সংখ্যা আমি তোমাকে ফার্স্টে বুঝিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা কি এখানে হচ্ছে প্রথমে ডিসকাস করেছি বর্গ এবং বর্গমূল। হ্যাঁ, তো প্রথমে যেটা ডিসকাস করা হয়েছে, যেটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে বর্গ। ধরো, আচ্ছা, এখানে প্রথমে তোমাকে একটা কিছু কথা বলছে, এই কথাগুলো পড়াগুলো ইম্পর্টেন্ট। দেখো, বর্গ একটা আয়ত যার বাহুগুলো পরস্পর সমান। তো বর্গের বাহুর দৈর্ঘ্য ক একক হলে বর্গের ক্ষেত্রফল হবে কি ক ইন্টু ক, ক স্কোয়ার। মানে কি, আমরা জানি ক্ষেত্রফল কেমনে বের করে? ক্ষেত্রফল বের করে দৈর্ঘ্য গুণ প্রস্থ। ধরো এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়। তো এখানে তাহলে এই বর্গক্ষেত্রের এখানে যে বর্গক্ষেত্রটা আছে সেটার ক্ষেত্রফল কি হবে? ধরো এটা যদি ক হয়, ধরা হয়েছে দৈর্ঘ্য ক প্রস্থ ক, যেহেতু বর্গক্ষেত্র দৈর্ঘ্য প্রস্থ সমান হবে, তাহলে ক ইন্টু ক কি হয়ে যাবে? ক ইন্টু ক সমান কি হয়ে যাবে? ক স্কোয়ার হয়ে যাবে। ওকে, তাহলে এটা যদি এখন দৈর্ঘ্য 3 হয়, এটার প্রস্থ যদি 3 হয়, তাহলে এটা ক্ষেত্রফল কি হবে? 9 হবে। তো এখন দেখো, তোমাকে মেইনলি যেটা বুঝতে চাইছি সেটা হচ্ছে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফলটা পাওয়া যাবে,
সেটাই হচ্ছে তার ওই সংখ্যার বর্গ। এবং গুণফলের গুণফলের সংখ্যাটি কি হবে? গুণফলের বর্গমূল হবে। ধরো 3 সংখ্যাটার বর্গ কি হবে? সেই সংখ্যাটাকে 3 কে আবার 3 দিয়ে আমরা গুণ করব, তাহলে কি হচ্ছে? 3 ত্রিকা 9। তাহলে এটা হচ্ছে যে কি, এই 9 হচ্ছে যে কি 3-এর বর্গ। আর বর্গমূল আমি কিভাবে পাবো? হ্যাঁ, বর্গমূল পাবো হচ্ছে যে, দেখো এখানে একটা কথা বলছে, সেটা হচ্ছে সংখ্যাটি গুণফলের বর্গমূল। হ্যাঁ, মানে এই সংখ্যাটা 9-এর বর্গমূল কোনটা? 9-এর বর্গমূল হচ্ছে, 9-এর বর্গমূল তাহলে কি হবে? 9-এর বর্গমূল হবে হচ্ছে যে 3। ওকে, তাহলে 3-এর বর্গ কি? 3-এর বর্গ হচ্ছে যে 3 স্কোয়ার মানে 9। আর 9-এর বর্গমূল কি? 9-এর বর্গমূল হচ্ছে যে কি 3। ওকে, আশা করি এতটুকু ক্লিয়ার। এখন আসো পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে যে, বর্গটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। ধরো 1-এর পূর্ণবর্গ সংখ্যা কি হবে? 1 ইন্টু 1, তাহলে 1 1 1। 2-এর 2-এর পূর্ণবর্গ সংখ্যা কি হবে? 2 ইন্টু 2, মানে 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে হচ্ছে 2 দুগুণা 4। 3-এর তাহলে কি হবে? 3 ত্রিকা 9। 5-এর কি হবে? 5 5 25। 7-এর কি হবে? 7 7 49। 8-এর কি হবে? 8 গুণ 8 64। 9-এর কি হবে? 9 গুণ 9 81। 10-এর কি হবে? 10 গুণ 10 100। 11-র কি হবে? 11 ইন্টু 11 121। 12-র কি হবে? 12 ইন্টু 12 144। 13-র কি হবে? 13 ইন্টু 13 169। হ্যাঁ, এভাবে করে মোটামুটি 25 পর্যন্ত জেনে রাখবা, এটা তোমাদের কাজে দিবে। তাহলে এ এর কি হবে? এ ইন্টু এ, এ স্কোয়ার। ওকে, আচ্ছা, ঠিক একইভাবে 21-এর কি হবে? 21 স্কোয়ার মানে হচ্ছে 441, একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 441-এর বর্গমূল 21 একটি কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? একটু জেনে রাখো। স্বাভাবিক সংখ্যা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝাবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো ধনাত্মক পূর্ণ সংখ্যা কি কি? 1 2 3 4, এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে 1 থেকে শুরু করে যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে সবগুলোই কি স্বাভাবিক সংখ্যা। এখন দেখো, বলা হচ্ছে এখানে একটা বক্স করা আছে, সাধারণভাবে একটি স্বাভাবিক সংখ্যা m কে যদি অন্য স্বাভাবিক সংখ্যা n এর বর্গ আকারে প্রকাশ করা যায়, তবে m একটা বর্গ সংখ্যা এবং m সংখ্যাগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। হ্যাঁ, মানে এখানে পূর্ণবর্গ সংখ্যার একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে বুঝাতে চাইছে কি, ধরো m হচ্ছে 16 আর n হচ্ছে হচ্ছে ধরো 4। তুমি 4 কে স্কোয়ার করলে তো 16 পাবা, তাই না? 4 কে স্কোয়ার করলেই তুমি কি পাচ্ছ? 16 পাচ্ছ। তার মানে কি, n কে স্কোয়ার করলে তুমি কি পাচ্ছ? m পাচ্ছ। তাহলে এখানে, তাহলে m হচ্ছে যে কি n এর, m হচ্ছে n এর পূর্ণ বর্গ সংখ্যা। ওকে, তো এখানে এটাই তোমাকে এখানে বলা হয়েছে যে m কে পূর্ণবর্গ সংখ্যা বলা হবে। এখন হচ্ছে বর্গ সংখ্যার ধর্ম। আচ্ছা, এগুলো আমরা পড়ছি। এই চার্টটা তোমরা একটু দেখবা। এখান থেকে তোমাদের 16 17 18 19 20, এগুলো তোমাদের 20 কি স্কোয়ার করলে হয় 400। হ্যাঁ, তো এখানে দেখো একটা জিনিস বুঝতে চাচ্ছে, সারণীভুক্ত বর্গ সংখ্যাগুলোর একের ঘরের অঙ্কগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি। এককের ঘর বলতে কি বোঝাচ্ছে? 121-এর 1, এখানে 9, এখানে 6। হ্যাঁ, তো এই সংখ্যাগুলোতে দেখো, এই সংখ্যাগুলো একক স্থানীয় মান কত কত? 0 1 4 5 6 9, এগুলা। তো কোনো বর্গ সংখ্যার একক স্থানে 2 3 7 8 এই অঙ্কগুলা কি নেই। হ্যাঁ, তাহলে এই সংখ্যাগুলো কি থাকে না? 2 3 7 8 এগুলা হতে পারে না, সম্ভব না। এবার দেখো কাজ, কোন সংখ্যার কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক হলেই কি সেটা কি
সংখ্যাটি বর্গ সংখ্যা হবে? হুম, তারপর কি নিচের সংখ্যাগুলোর কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে দেখো প্রথমটার আনসার দিই, কোন সংখ্যার এক স্থানীয় অঙ্ক যদি এগুলা হলেই কি সংখ্যাটা বর্গ সংখ্যা হবে না, এরকমও না ব্যাপারটা। যেমন 11 যদি হয়, হ্যাঁ, 11 তো হচ্ছে যে কি পূর্ণবর্গ সংখ্যা না। ওকে, আমি যদি এখানে 14 লিখি, 14 তো পূর্ণবর্গ সংখ্যা না, কিন্তু 64 কি হবে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক এটা হলেই কি হবে না, সংখ্যাটি বর্গ সংখ্যা হবে না। ওকে, এটা লিখার পরে এটা লিখার পরে একটা দুইটা উদাহরণ দিতে পারো, যেমন আমি তো এখানে উদাহরণ দিয়ে দিছি, এগুলা লিখতে পারো যে 11 তো একটা পূর্ণবর্গ সংখ্যা না, 14 পূর্ণবর্গ সংখ্যা না, এটা লিখে দিবা। নিচের সংখ্যাগুলোর কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো। হ্যাঁ, এটার জন্য আমরা হচ্ছে যে এটা অন্য নিয়মে শিখতে হবে। কোনটা পূর্ণবর্গ সংখ্যাটা বের করার জন্য আমাদের আলাদাভাবে হচ্ছে আমরা একটু পরে শিখবো এটা। 3 নাম্বারটা, সংখ্যাটি 5টি সংখ্যা লেখো যার একক স্থানের অঙ্ক দেখেই তা বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায়। সেক্ষেত্রে হচ্ছে যে আমরা কি করব, 2 3 5 7 8 এটা যদি থাকে, 2 3 সরি 5 না, 2 3 7 8 এগুলো যদি থাকে আমরা বুঝবো যে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। ওকে, এটা শিওর আমরা। এরপর এবার সারণী থেকে এক স্থানে এক রয়েছে এমন বর্গ সংখ্যা নেই। আচ্ছা, এখানে দেখো বর্গ সংখ্যা হচ্ছে যে তুমি, আমরা এখানে দেখতে পাচ্ছি এই চার্ট থেকে যে একের বর্গ সংখ্যা এক, 81 মানে 9 এর বর্গ সংখ্যা হচ্ছে 81, 11 এর হচ্ছে যে 121, 19 এর হচ্ছে 361। তো 9 কোন সংখ্যার একক স্থানীয় মান 1 বা 9 হলে ও এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে? আচ্ছা, একইভাবে যে এখানে মেইন কথা তোমাকে যেটা বুঝতে দিচ্ছি এটা বোঝার চেষ্টা করো। যে সংখ্যার সর্ব ডান দিকের অঙ্ক 2 3 7 বা 8, তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে না, আমরা এটা জানি। যে সংখ্যা শেষে বিজোড় সংখ্যক শূন্য থাকে ওই সংখ্যা পূর্ণবর্গ নয়। তাহলে পূর্ণবর্গ না কোনটা হবে? যে সংখ্যার শেষে বিজোড় সংখ্যক শূন্য থাকে, মানে কি, ধরো আমি লিখলাম 1, 3টা শূন্য আছে, হ্যাঁ, তাহলে সেটা পূর্ণবর্গ হবে না। যদি এখানে 100 হতো তাহলে কি হতো, এটা 10 গুণ 10, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হতো। কিন্তু বিজোড় সংখ্যক শূন্য, 3টা 5টা এরকম থাকলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। এবার পরের কথাটা, একক স্থানীয় অঙ্ক 1 4 5 6 9 থাকলে সেটা পূর্ণসংখ্যা হতে পারে, আবার নাও হতে পারে। যেমন 81, 64, 25 এগুলো পূর্ণ বর্গ সংখ্যা। আবার সংখ্যা ডান দিকে জোড় সংখ্যক শূন্য থাকলে সেটা পূর্ণবর্গ হতে পারে। হ্যাঁ, এটা একটু আগে আমি বলছিলাম, 100, 4000, 900, হ্যাঁ, যদি জোড় সংখ্যক শূন্য থাকে, তাহলে বিজোড় সংখ্যক থাকলে হবে না। সারণী থেকে বর্গ সংখ্যার একক স্থানে 4 রয়েছে এরকম সংখ্যার জন্য নিয়ম তৈরি করো। নিচের সংখ্যাগুলো বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে? ওকে, তো এইগুলো হচ্ছে যে এই অঙ্কগুলো হচ্ছে আমরা একটু পরে করব। এখানে পরে এরপর দেখো, নিচের বর্গমূল সহ কয়েকটি পূর্ণবর্গ সংখ্যা তালিকা দেওয়া হলো। হ্যাঁ, এটা জানবার দরকার আছে। এবার আসো আমরা দেখি বর্গমূলের চিহ্ন। তো বর্গমূল প্রকাশের জন্য আমরা সাধারণত কি করি, রুট ওভার, এটা বর্গমূল চিহ্ন, ইংলিশে বলা হয় রুট ওভার। হ্যাঁ, মানে রুট ওভার 5 ইজ ইকুয়াল টু কি হবে, এটা হচ্ছে রুট ওভার 5। তো 25-এর বর্গমূল বোঝাতে লেখা হয় রুট ওভার 25। আমরা জানি 5 গুণ 5 কি হয় 25, কাজে 25-এর বর্গমূল হচ্ছে 5। তো মৌলিক, এখন এটা খুব ইম্পর্টেন্ট এখন থেকে পড়াগুলা, যেগুলো ম্যাথ লাগবে, সেটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে কি করো, বর্গমূল নির্ণয় করো। হ্যাঁ, তো এখানে 16কে 16কে মৌলিক গুণনীয়কের মাধ্যমে কি বর্গমূল আমাদেরকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিভাবে করে করব দেখো, ধরো 16,
আচ্ছা, প্রথমে তোমরা বুঝো মৌলিক গুণনীয়ক কি। আচ্ছা, প্রথমে আমরা দেখি গুণনীয়ক বলতে কি বোঝায়। গুণনীয়ক মানে কি? ধরো আমি লিখলাম এখানে 12। 12 সমান কি? 1 গুণ 12, 6 দুগুণেও 12 হয়, 3 4ও কি হয়? 12 হয়। তার মানে হচ্ছে এই সংখ্যাগুলোকে দ্বারা 12কে ভাগ যায়। যে এই সংখ্যাগুলোকে দ্বারা একটা সংখ্যাকে ভাগ করা যায়, তাহলে সেই সংখ্যাগুলো সবগুলোই কি হবে? আগের সংখ্যাটার মানে কি গুণনীয়ক হবে। মানে এখানে 12 এর গুণনীয়ক কোনগুলা? 1 2 3 4 6 12, এই সবগুলো হচ্ছে যে গুণনীয়ক। আচ্ছা, বা এগুলোকে উৎপাদকও বলা হয়। মৌলিক কোনগুলো হবে? তাহলে এখানে দেখো, এখানে মৌলিক সংখ্যা কোনগুলা? মৌলিক সংখ্যা বলতে কি বোঝায়? মৌলিক সংখ্যাগুলোকে বোঝায় যে যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া, এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তাহলে মৌলিক বলতে কি বোঝায়? মৌলিক বলতে বোঝায় যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা দ্বারা, ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। ওকে, একটা উদাহরণ দেই। যেমন ধরো মৌলিক সংখ্যা হচ্ছে 2, এক কিন্তু মৌলিক সংখ্যা না। হ্যাঁ, তো একের উপরে ধরো 2 3 5 7 এগুলোকে দেখো, এই সংখ্যাগুলোকে এক ছাড়া এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। কিন্তু তুমি 6কে দেখো, তুমি 3 দিয়েও ভাগ করতে পারবা, তুমি 6কে আবার 2 দিয়েও ভাগ করতে পারবা। কিন্তু তাহলে এখন, তাহলে মৌলিক গুণনীয়ক কোনগুলো? যে গুণনীয়ক গুলো মৌলিক সংখ্যা। এখন তাইলে দেখো 16 এর কি করব? বর্গমূল নির্ণয় করব। তাহলে 16কে আমরা মৌলিক গুণনীয়কে ভাগ করি আগে। তাহলে 16 সমান আমরা কি জানি? 2 2 গুণা 4, 4 2 গুণা 8, 8 2 গুণা 16। ওকে, এখন আমি কি করবো? এগুলোকে ব্র্যাকেটে নিব, একটা বন্ধনী দিলাম। ওকে, তাহলে প্রত্যেক জোড়া থেকে কয়টা নিব? একটা করে সংখ্যা নিব। প্রত্যেক জোড়া থেকে কয়টা নিব? এখানে দুইটা 2 আছে এই জোড়াতে, তাহলে প্রথমে আমি জোড়া করলাম, তাহলে একটা 2 নিলাম, এখান থেকে একটা 2 নিব। ওকে, তাহলে প্রত্যেক জোড়া থেকে তাহলে প্রত্যেক জোড়া থেকে একটি করে সংখ্যা নিয়ে পেলাম কত? 2 2 গুণা 4। সুতরাং আমি বলতে পারবো 16 এর বর্গমূল হচ্ছে 4। এরপর দেখো, ঠিক একইভাবে 36 আছে এখানে। হ্যাঁ, তাহলে 36 এর ক্ষেত্রে কি হবে? তাহলে 3 2 গুণা 6, 36কে আমরা এভাবে লিখতে পারি, 3 2 গুণা 6, 6 2 গুণা 12, 3 12 36। হ্যাঁ, তো তাহলে 36টাকে তোমরা কিভাবে করে ভাঙবা? বা এভাবেও চিন্তা করতে পারো, 36কে 2 দিয়ে ভাগ দাও, 18। 18কে 2 দিয়ে ভাগ দাও, 9। 3 3 তাহলে তোমরা এভাবেও লিখতে পারো। তাহলে আমরা কি পাচ্ছি? 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এবার আমরা কি করবো? জোড়া করব। এবার লিখবে প্রত্যেক জোড়া থেকে একটি করে সংখ্যা নিয়ে পাই 2 গুণ 3 সমান কত? সুতরাং 36 সমান কত হবে?
রুট ওভার 36 সমান কত হবে? 36 এর বর্গমূল 6। ওকে, প্রত্যেক জোড়া হতে একটি করে গুণনীয়ক নিয়ে পাই এটা। এখন লক্ষ্য করি এই কথাগুলো না পড়ো ভালো করে, এগুলো না অনেক কাজে আসবে পরীক্ষাতে। পরীক্ষাতে না, এগুলো আসলে বেসিক, এগুলা পরীক্ষা না, এগুলো সব ক্ষেত্রেই কাজে লাগবে এগুলা। মৌলিক গুণনীয়কের সাহায্যে কোনো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় করার সময় প্রথমে কি করতে হবে? বর্গমূল বের করার সময় মৌলিক গুণনীয়কগুলো বিশ্লেষণ করতে হবে। প্রত্যেক জোড়া থেকে কি একসাথে একই গুণনীয়কের একসাথে কি পাশাপাশি লিখতে হবে। প্রত্যেক জোড়া থেকে একটা করে নিতে হবে এবং সেগুলোকে কি করতে হবে? ওই একটা করে নিয়ে সেগুলোকে কি করে দিতে হবে? গুণ করে দিতে হবে। ওকে, তো এরপর এখন দেখো আমরা এখানে 3 1 3 6 এটার বর্গমূল বের করবো। তাহলে আমরা প্রথমে কি করব? এই সংখ্যাটাকে প্রথমে 2 দ্বারা ভাগ করলাম, এটা পেলাম। আবার 2 দ্বারা ভাগ করলাম, এটা পেলাম। আবার 2 দ্বারা ভাগ করলাম, এটা পেলাম। আবার 2 দ্বারা ভাগ করছি, তাহলে এটা পাচ্ছি। এখন তাহলে দেখো এখানে কি দাঁড়াচ্ছে? এটা একটা জোড়া হবে, এটা একটা জোড়া হবে, এটা একটা জোড়া হবে, এটা একটা জোড়া হবে। তাহলে আমরা কি করবো? এখন গুণ করে দিব একটা করে নিয়ে। গুণ করলে কত পাচ্ছি? 56। ঠিক একইভাবে ধরো 1024, 1849, হ্যাঁ, এগুলা কি একইভাবে করবা? হ্যাঁ, একটা করে দিই আমি। আমি করে দিচ্ছি এটা 1849। এটাকে দুই দ্বারা তো ভাগ যাবে না। 3 দ্বারা ভাগ যে আমরা কেমনে বুঝি? আমাদেরকে কি করতে হয়? এই প্রত্যেকটা অঙ্ককে কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করলে দেখো কত পাচ্ছি? 9, 9 9 18, 18 আর 4 কত? 22। তাহলে এটা 3 দ্বারা ভাগ যাবে না। যদি এই সংখ্যাটাকে 22 কে 3 দ্বারা ভাগ যেত, তাহলে 1849 কেও 3 দ্বারা ভাগ করা যেত। এবার 4 5 দিয়ে তো যাবে না, 6 দিয়েও যাবে না, 7 দিয়ে আমরা ট্রাই করে দেখি, হ্যাঁ? 7 দিয়ে ভাগ করলে কত হয়? 7 দুগুণা 14, 4 4 9, 6 7 42, 7 দ্বারাও ভাগ যায় না। হ্যাঁ, 8 দিয়ে, 9 দিয়ে, 9 দিয়ে ট্রাই করো, 9 দিয়ে হবে না। তারপর হচ্ছে যে 11 12 13 দিয়ে একটা ট্রাই করা যায়। 13 দিয়ে কি হয়? 13 দিয়েও হয় না। 17 দিয়েও হয় না। আচ্ছা, তারপরে তাহলে কত দ্বারা ভাগ করা যায়? 1849, তাহলে 1849 কে হচ্ছে যে 43 দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, এটা সরাসরি করতে হবে, একটু মুখস্থ রাখতে হবে এটা। তাহলে 43 দ্বারা ভাগ করলে কত হবে? 43। সুতরাং 1849 সমান 43 গুণ 43। তাহলে সুতরাং 1849 সমান কত হবে? 43 হবে। ওকে, এরপর হ্যাঁ, তাহলে 1024 যদি থাকে, 1024টা হচ্ছে যে এটা হচ্ছে 2 দ্বারা ভাগ করে যাবে। দেখাই দিই এটা। 1024 2 দ্বারা ভাগ করছো, তাহলে কত হবে? 512 হবে। আবার 2 দ্বারা ভাগ করো, 256। আবার 2 দ্বারা ভাগ করো,
528। আবার 2 দ্বারা ভাগ করো, 64। সুতরাং 1024 সমান 10টা 2 আছে এখানে, লিখলাম। তাহলে জোড়া করো এবার, যে প্রত্যেক জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। 2 × 2, 5টা 2 হবে। 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, 16 × 2 = 32। ওকে, সুতরাং 1024 সমান কত হবে? 32 হবে। ওকে, আশা করি ক্লিয়ার এটা তোমাদের। তাহলে আজকে আমরা করলাম কোনগুলা? এখন দেখো অনুশীলনী তোমরা এই ম্যাথ গুলা পারবা। মৌলিক গুণনীয়কের সাহায্যে কি করে বর্গমূল নির্ণয়, এই 1 নাম্বার গুলো পারবা। তো 1 নাম্বার গুলো আমরা নেক্সট দিন করবো, আজকে করবো না। তো এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। আমি তোমাদেরকে পরের ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদের কাছে যে পৃষ্ঠায় 1 থেকে 5 পর্যন্ত আজকে আমরা যা যা করছি, সেগুলাই হচ্ছে যে প্র্যাকটিস করবা। ওকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।